ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আজকে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন নির্বাচনী রোডম্যাপ জানতে। বেরিয়ে এসে বলেছেন মির্জা ফখরুল ডিসেম্বরের মধ্যে ভোট না হলে দেশের পরিস্থিতি আরও খারাপ হবে এবং অসন্তুষ্ট প্রকাশ করেছেন। রেজওয়ানুল হক রাজা, আপনার কাছে একটু জানি। ধন্যবাদ। খুব স্বাভাবিক, কারণ বিএনপি আজকের যে বৈঠকটি হলো এটা কিন্তু বিএনপি নিজেদের উদ্যোগে প্রধান উপদেষ্টার অফিসের সঙ্গে যোগাযোগ করে তারা দেখা করার জন্য তারা একটি ডেট চেয়েছিল এবং সেই ডেট অনুযায়ী আজকে দেখা সাক্ষাৎ হয়েছে। এবং বিএনপি এর আগের থেকে বলে আসছিল যে নির্বাচন নিয়ে সরকার যে একটা অস্পষ্ট অবস্থান, বিশেষ করে একটা রোডম্যাপ তারা চাইছিল অনেকদিন থেকে, সেটির ব্যাপারে স্পষ্ট বক্তব্য জানার জন্যেই তারা মূলত এই বৈঠকের উদ্যোগ নেয়। পরে বের হয়ে এসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব যেটা বললেন যে সরকারের পক্ষ থেকে আসলে সেই পুরনো কথাই বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট। এটি বিএনপি স্বাভাবিকভাবে অসন্তুষ্ট, কারণ তারা তো এই কথা আগেও শুনেছে, যেটা তারা মনে করছিল যে না, এটা পরিষ্কার কোনো বক্তব্য না। বরং বিএনপির দলের নেতারা এর আগেও বলেছিলেন অনেকবার যে সরকার মনে হচ্ছে নির্বাচনে খুব একটা আগ্রহী না, এবং এরকমও বলা হচ্ছে যে সরকার নিরপেক্ষতা হারিয়েছে, উপদেষ্টাদের সম্পর্ক বিএনপির বক্তব্য ছিল। মানে আজকে সরকারের সঙ্গে আলোচনার পরও তাদের কাছে মনে হয় না যে নতুন কিছু তারা পেয়েছে, সেই কারণে তারা অসন্তুষ্টি জানিয়েছে। এবং এক ধরনের আমি বলবো যে যেটা বললেন আপনি, মানে নিউজে আমরা দেখলাম যে বিএনপি বলেছে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন না হলে দেশে একটা একটা অস্থিতিশীলতা দেখা দিতে পারে, দেশের পরিস্থিতি খারাপ হতে পারে। এটি এক ধরনের হুমকি মতো শোনাচ্ছে। বিএনপি অবশ্য আগেও বলেছে যে সরকার যদি সুস্পষ্টভাবে ইলেকশনের ব্যাপারে কিছু না বলে তাহলে তারা আবার মাঠের আন্দোলন শুরু করবে, এটা আগেও বলেছে তারা। তো সেই আন্দোলনটাকেই ইঙ্গিত করেছে কিনা আমি জানি না। এমন তো নিশ্চয়ই না যে বিএনপি জ্বালাও পোড়াও শুরু করবে, নট দ্যাট। তবে তারা একটা আন্দোলনে যেতে পারে, সেটা তার আভাসটা তারা আগে দিয়েছে। তো এই হলো বিএনপির অবস্থান। বিএনপি আরও বলেছে যে মানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যদি ডিসেম্বরের মধ্যে ইলেকশন না আসে তাহলে আপনারা কী করবেন। তারা বলেছে যে আমাদের সঙ্গে যারা আমরা এতদিন ধরে একসঙ্গে আন্দোলন করলাম তাদের সঙ্গে বসে আমরা পরবর্তী কর্মপন্থা ঠিক করব। আর অন্যদিকে যেটি আমেরিকা থেকে আসা দুইজন কর্মকর্তার সঙ্গে যে বৈঠক হয়েছে আলাদা আলাদা, বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে এবং নতুন দল এনসিপির সঙ্গে, সেখানে বিএনপি আরেকটু এগিয়ে এসে বলেছে যে সরকার যে সংস্কারের কথা বলছে, স্বাভাবিকভাবেই যে ইলেকশনের আগে ওই যে বড় প্যাকেজ আর ছোটো প্যাকেজের আলোচনা এর আগে হয়েছিল। তো বড় প্যাকেজ তো এখন সম্ভব না, কারণ আমরা সবাই বুঝতে পারছি যে সংস্কারের যে সমস্ত প্রস্তাবনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে তার মধ্যে একমত যে সমস্ত জায়গায় হওয়া যাবে, সবাই একমত হবে, সেগুলি ইলেকশনের আগে হবে। তো সেটা ছোট প্যাকেজই হবে বলে মনে হচ্ছে। সেটি 1 মাসের মধ্যেই সম্ভব, বিকেলের আলোচনায় আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলেছেন বিএনপির, এবং এই 1 মাসের পরেই সংস্কার করে ডিসেম্বরের আগেও ইলেকশন দেওয়া সম্ভব, এটা তিনি বলেছেন বিকেলবেলা। অন্যদিকে আমরা জামাতের বক্তব্য শুনলাম। ডিসেম্বর যদি ধরি বিএনপির টাইমলাইন, তাহলে জামাতের সঙ্গে তাদের পার্থক্য 1.5 মাসের মতো। জামাতের নেতা আমির সাহেব বলেছেন যে রমজানের আগে, রমজান শুরু হবে ফেব্রুয়ারির সম্ভবত 18 তারিখ থেকে, তার মধ্যে ইলেকশন তিনি চান, তারা বলেছেন। এটা খুবই লজিক্যাল, কারণ হচ্ছে যে তারপরে কিন্তু রোজা শুরু হবে এবং রোজার পরে আমাদের দেশের যে ওয়েদার, তাতে ওই সময় ঝড় বৃষ্টি ইত্যাদি হওয়ার আশঙ্কা থাকে, সবসময় হয়ে থাকে। তো সেই কারণে তিনি এটা বলেছেন। কিন্তু অন্যদিকে নতুন দল যারা, বিপ্লবীদের যে নতুন দল, তারা যেটা বলেছে তাতে মনে হচ্ছে যে তারা এই সময় ইলেকশন চায় না, তাদের এজেন্ডা হচ্ছে। আমরা এটা নিয়ে আলোচনা করব। আমি আরেকটু আপনার কাছে জানতে চাই রেজওয়ানুল হক রাজা, আমার প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে ডিসেম্বর 25 থেকে জুন 2026 এই সময়টার মধ্যে যে কোনো সময় ইলেকশন
হতে পারে। এইটা কি এক ধরনের টাইম ফ্রেম বা রোড ম্যাপ কিনা আপনি মনে করেন কিনা? আর যদি হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলগুলা এই জায়গাটায় বিশ্বাস বা আস্থা রাখতে পারছে না কেন? আমি মনে করি যে এটা এক ধরনের রোডম্যাপ, একটা টাইম ফ্রেম তো দিয়েছি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, কিন্তু বিএনপি আরও পরিষ্কার হতে চায় এই কারণে যে আসলে এটাও সত্য যে যেমন ধরেন কথার কথা যে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব মাঝখানে একদিন বললেন না যে মানুষ চায় সরকার 5 বছর থাকুক, তাই তো? তো মানুষ চায় তো মানুষই বলুক, আপনি কেন বলতে গেলেন? আপনি যখন বলতে যান তখন মনে হয় যে আপনিও চান, নাইলে আপনি কেন বলছেন? এটা একটা কথা। এর আগে সার্জিস আলম আমাদের এই নতুন দলের একজন নেতা, তিনি কিন্তু বলেছেন যে ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য সে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এই সমস্ত কথার কারণে না সন্দেহ তৈরি হয় যে আসলে কি সরকারের ইচ্ছাটা কি। তারা ইলেকশনের স্পষ্ট কোনো একটা রোডম্যাপ আছে কিন্তু স্পষ্ট করে বলছে না। সে আবার পাশাপাশি এই সমস্ত কথা যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে একটা অবিশ্বাস বা সন্দেহ তৈরি হয়। সেই কারণেই বিএনপি এই অবস্থানটা নিতে যাচ্ছে এবং আমার মনে হয় যে বিএনপি যেটি বলেছে আজকে যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন না হলে দেশে একটা অশান্তি হতে পারে, আমি একটু হাসতেন খুশি সেটিও একটা ইঙ্গিত বটে। হাসতেন খুশি যেমনটি রেজওয়ানুল হক রাজা বলছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে মানুষ চায় 5 বছর থাকুক, মানুষের উপরে ছেড়ে দিতে বললেন রেজওয়ানুল হক রাজা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বেরোয় এসে আরেকটি কথা বলেছেন, সেটা বলছেন যে বিএনপি পরিষ্কারভাবে বলতে চাচ্ছে যে তাদের কাউট আউট টাইম ইজ ডিসেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই ভোট হতে হবে। ডিসেম্বরের মধ্যে ভোট হওয়াটাই স্বাভাবিক। আসলে কেন এর চেয়ে দেরি হবে? কারণ আরেকটা বিষয় যদি আমরা দেখি যে আজকে নির্বাচন কমিশনার একজন বলছিলেন যে তারা জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচনের এক ধরনের একটা কর্মপরিকল্পনা ঘোষণা করবেন এবং তাদের সব ধরনের প্রস্তুতি আসলে তারা ডিসেম্বরকে লক্ষ্য রেখেই প্রস্তুতি নিচ্ছেন এবং তারা মোটামুটি কনফিডেন্ট যে তারা ডিসেম্বরে নির্বাচন করতে পারবেন। নির্বাচন করার মূল দায়িত্বটা তো নির্বাচন কমিশনের, সরকারের না। সো নির্বাচন কমিশন যদি ডিসেম্বরে নির্বাচন করতে পারে, সরকার কেন এটাকে পেছাবে? এখানে পেছানোর ক্ষেত্রে দুটো বিষয় আসতে পারতো, যে 2-3টা বিষয়, যেটা নাহিদ বলেছেন, আজকে নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই চার্টার রেডি করা, সংস্কার এবং বিচার, এই 3টি বিষয়ে ইয়ের সামনে একটা বড় ইস্যু তাদের সামনে, নাহিদ ইসলামদের বা যারা জুলাই অভ্যুত্থানের যে নেতৃত্বে ছিল সেই ছাত্র জনতার সামনে, ছাত্রদের সামনে, ছাত্র তরুণদের সামনে। সেই ইস্যুগুলোকে সরকার বিবেচনায় নিয়ে সেগুলো আমি যেটা মনে করি যে এটা ডিসেম্বরের অনেক আগেই আসলে এগুলো করা যায়। এবং আজকে আমরা দেখলাম যে আইন উপদেষ্টা আসিফ নজরুলও কিন্তু সেটাই ইঙ্গিত দিয়েছেন, যে তিনি বলেছেনই সরাসরি যে সরকারের কাছ থেকে মানুষ এটা আশা করে যে সরকার অন্তত কিছু বিচার করে যাবে, আর সংস্কার সম্পন্ন করতেও একটু সময় লাগতে পারে। তো এগুলো আসলে খুব বড় ইস্যু না। বড় ইস্যু যেটা আমি মনে করি সেটা হচ্ছে আস্থার সংকট। আস্থার সংকটের কারণে আনলেস ডিসেম্বর আর জুন খুব বড় ইস্যু না, 6 মাসের গ্যাপ, 6 মাস তো বিএনপিও ছাড় দিতে পারতো, কিন্তু বিএনপি মানে 17-18 বছর ধরে ক্ষমতার বাইরে, 17 বছর ধরে ক্ষমতার বাইরে, গত 3টা নির্বাচন, কোনো নির্বাচনের নামে প্রহসন হয়েছে, কোনো নির্বাচনই হয়নি। বিএনপি সেই সিচুয়েশন থেকে বারবারই বিএনপি ভিকটিম হয়েছে, এত বছর ধরে বিএনপি নির্যাতিত হয়েছে। বিএনপি আর 1 বছর বা 6 মাস মানে হয়তো বাড়তি সময় দিতে পারতো, কিন্তু বিষয়টা আস্থার সংকটের জায়গা। আস্থার সংকটটা কেন? আস্থার সংকটটা আসলে বিএনপির দিক থেকে না। আমি মনে করি বিএনপি যখনই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছে, প্রফেসর ইউনূস 8ই আগস্ট যখন শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা হিসেবে, তখন থেকেই বিএনপি আসলে একটা কথা বারবার বলে এসছে যে নির্বাচনের রোড ম্যাপ চাই, নির্বাচনের রোড ম্যাপ দিন। সেটা সরকার অনেক দিন দেয়নি। তারপর একটা সময় এসে গত 16ই ডিসেম্বরে যে বিজয় দিবসে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রফেসর ইউনূস বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সেখানে একটা ইয়ে ছিল, কিন্তু বারবারই যে প্রসঙ্গটা আসছে যে এর বিপরীতে অনেক ধরনের কথা বলা হচ্ছে, যে আদৌ নির্বাচন সরকার করবে কি না, সরকার আসলে কী ধরনের নির্বাচন চায়, এর মধ্যে যে কিংস পার্টি গঠনের কোনো চেষ্টা আছে কিনা, অন্য কোনো বিষয় আছে কিনা, কেন 5 বছরের প্রসঙ্গটা বারবার আসছে, এই সরকারের দায়িত্ব কি 5 বছর কন্টিনিউ করা, সরকারের তো মূল কাজ হচ্ছে নির্বাচন করা। আরেকটা বিষয় হচ্ছে যে সার্জিস আলম যেটা বলেছেন যে প্রফেসর ইউনূসকে মানুষ নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। প্রফেসর ইউনূস কি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? তো এটা তো তার কাজও না এবং তিনি এটা করবেন না, এটা আমরা বিশ্বাস করি।
সো প্রফেসর ইউনূস তার নিজের জায়গা থেকে এক ধরনের কথা তিনি বারবার প্রথমে তার যে কথার মধ্যেও ভিন্নতা আমরা দেখেছি। তিনি কখনো ডিসেম্বর বলেছেন, কখনো ডিসেম্বর থেকে 2-1 মাস বেশি রাখতে পারে এটা বলেছেন, আর বেশিরভাগ সময় বলছেন ডিসেম্বর থেকে জুন। কিন্তু সেই জায়গাটায় যেহেতু তার কথার মধ্যে বিভিন্ন রকম কথা এসছে, 5 বছরের প্রসঙ্গটা বারবার সামনে এসছে। কখনো বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে, কখনো কিংস পার্টি নিয়ে কথা হচ্ছে। এই সব কারণে রাজনীতিতে এক ধরনের আস্থার ঘাটতি তৈরি হয়েছে। বিশেষ করে আস্থাহীনতার জায়গাটা বিএনপির দিক থেকে বেশি। বিএনপি এই সরকারের প্রতি এক ধরনের সংশয় নিয়ে অবস্থান করছে। সেই সংশয়, সেই দ্বিধার কারণে, সেই আস্থাহীনতার কারণেই বিএনপি আসলে অনেক বেশি জানতে যাচ্ছিল যে আসলেই সরকার নির্বাচন নিয়ে কী ভাবছে। বিএনপি বারবারই বলেছিল যে এই আজকের যে বৈঠক সেটা বিএনপির অনুরোধে হয়েছে, এবং বিএনপি একটা স্পেসিফিক ডেট জানতে চেয়েছিল সরকারের কাছ থেকে, সরকার আসলে নির্বাচন নিয়ে কী ভাবছে এবং কবে নির্বাচন দেবে। সেখানেও সরকার যখন আগের অবস্থায় অবিচল থাকলো যে সরকার ডিসেম্বর থেকে জুনের কথাই বলছে, তখন বিএনপির মধ্যে একটা অসন্তোষ, একটা ক্ষোভ তৈরি হয়েছে। বাট আমরা যেটা আশা করি যে এটা যাতে দীর্ঘায়িত না হয়, প্রলম্বিত না হয়, নির্বাচন ডিসেম্বর হোক, ডিসেম্বরের জায়গায় জানুয়ারি ফেব্রুয়ারি হোক, ন্যাচারালি মানে রমজানের আগে নির্বাচন হতে যাবে। রমজানের পরে আবার বর্ষা চলে আসবে, বর্ষার সময় বাংলাদেশে নির্বাচন করা খুবই কঠিন। তো ডিসেম্বরেই হওয়া উচিত। আর যেই বাকি কাজগুলো জুলাই চার্টার সংস্কার বা বিচার তো সব বিচার একসাথে সম্পন্ন করতে পারবে না, কিন্তু কিছু যেটা বারবারই সরকারের দিক থেকে এবং আইসিটির পক্ষ থেকেও, আইসিটির দিক থেকেও বারবার এসছে যে ডিসেম্বরের আগেই অন্তত 2-1টি মামলায় রায় হয়ে যাবে। সেরকম তো এর চেয়ে বেশি তো আসলে খুব বেশি আশা করা উচিত না। এবং ছোটো প্যাকেজ, বড় প্যাকেজ, এগুলো খুব বড় কোনো ইস্যু না, এগুলো এক ধরনের মীমাংসের জায়গায় চলে আসছে। সো ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত। ইস্যুটা আসলে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে যে নির্বাচন হলো, নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসলো, নির্বাচনের ভিতর দিয়ে আমরা গণতন্ত্রের উত্তোলন ঘটালাম, কিন্তু আমাদের গণতান্ত্রিক চর্চাটা আমরা আসলে দেখতে চাই। রাজনৈতিক দলের মধ্যে আমরা গণতন্ত্রের চর্চা দেখতে চাই খুব শক্তিশালীভাবে, এবং রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে যদি গণতান্ত্রিক হয়ে না ওঠে, তাহলে আসলে এই নির্বাচিত সরকারকে আমরা অগণতান্ত্রিক হয়ে উঠতে দেখেছি, নির্বাচিত সরকারকে স্বৈরাচারী হয়ে উঠতে দেখেছি। সেই ধরনের কোনো কিছুর যে পুনরাবৃত্তি ঘটবে না, সেই নিশ্চয়তাটা আসলে মানুষ পেতে চায়, আমরা পেতে চাই। ধন্যবাদ হাসনাইন খুরশিদ। আমাদের একটা বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে স্টুডিওতে আছেন মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা এবং সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশিদ। রেজওয়ানুল হক রাজা, বিরতির আগে যেটা হাসনাইন খুরশিদ বলছিলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চাটা খুব জরুরি, এইটা আপনার কাছ থেকে আমি শুনবো। আজকে বিএনপির প্রতিনিধি যখন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বেরিয়ে ব্রিফিং করলেন, এরপরে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুলও কথা বলেছেন, প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে সরকারের কাল বিলম্বের বিন্দুমাত্র ইচ্ছা নাই নির্বাচনকে নিয়ে, এবং যেটা বিএনপি বের হয়ে এসে যেটা বললেন মির্জা ফখরুল, যে তারা আসলে খুব সন্তোষজনক কোনো কিছু পাননি, কিন্তু আসিফ নজরুল বললেন যে ওনাদেরকে দেখে হ্যাপি মনে হয়েছে বিএনপির প্রতিনিধিদেরকে দেখে। না, সেটাই, এটা আসলে সরকারি দলে বা সরকারে থাকলে বোধহয় মানে সব কিছুই এভাবে বলার একটা অভ্যাস আমরা বহুদিন ধরে সব অতীতের সরকারগুলোর মধ্যে দেখেছি। যেমন ধরেন আরেকটা এক্সাম্পল দিই, এই যে ইন্ডিয়া যখন ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, তার পরের দিন আমাদের বাণিজ্য উপদেষ্টা বললেন যে এতে আমরা চিন্তিত না, এখানে খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। আজকে তিনি কি বলেছেন? বলেছেন এই ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার ফলে আমাদের এক্সপোর্ট এক্সপেন্ডিচার 2000 কোটি টাকা বেড়ে গেছে, এটা আমাদের এখন ঠিক করতে হচ্ছে কীভাবে এটা কমানো যায়। আপনি 7 দিনের ব্যবধান, 7 দিন আগে বললেন কোনো সমস্যা নেই, এখন বলছেন এক্সপেন্ডিচার কস্ট বেড়ে গেছে 2000 কোটি টাকা, তার মানে সমস্যা। তো সরকারে থাকলে একটা ব্যারাম আছে আমি দেখি, সরকারের যেই থাকে তাদের, এবং দুঃখজনকভাবে এই সরকারের মধ্যেও আছে, মানে যত যাই দুনিয়ায় ঘটুক ওনারা বলেন যে এর কোনো প্রভাব বাংলাদেশে পড়বে না। আজকে বাণিজ্য উপদেশ আরেকটা কথা বলছে, এই যে জিনিসপত্রের দাম কিছু বাড়বে বলেছেন, তবে সংসার খরচ বাড়বে না। হাউ ফানি, এটা কোন ধরনের কথাবার্তা? জিনিসপত্রের দাম যদি বাড়ে তো সংসার খরচ বাড়বে না? তো এখন একটু আগেই আসিফ নজরুল সাহেবের বক্তব্যের খানিকক্ষণ আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করে বললেন তারা সন্তুষ্ট না, আর আসিফ নজরুল সাহেব বললেন বৈঠক ফলপ্রসূ হয়েছে। এটা হইল কিছু? সিমস হ্যাপি বিএনপির নেতা। হ্যাঁ, তারা হ্যাপি হলে কি বাইরে এসে বলে যে আমরা আনহ্যাপি? বাইরে এসে তো বলে তারা আনহ্যাপি, উনি বলছেন হ্যাপি।
আমি জানি না, সরকারে থাকলে এরকম বলতে হয় বোধহয়। এই চর্চা এই সরকারের কাছ থেকে আমরা অ্যাটলিস্ট আশা করি না। এটা তো একটা, এটা হয়তো ঠিক আছে, এটা সংবিধানসম্মত সরকার, কিন্তু আপনার চেতনায় তো বিপ্লবী সরকার, তাই তো? কিন্তু তারা আবার ওই আগের সরকারগুলির মতো প্র্যাকটিস করছে। যাই হোক, আসিফ নজরুল আরেকটা জিনিস ব্যাখ্যা দিয়েছে, সেটা ইম্পর্টেন্ট, যেটা একটু আগে সূচিও বলছিলেন, যে তিনি বলেছেন যে শুধু ইলেকশনের কথা ভাবলে তো হবে না, আমাদের সামনে আরও অনেকগুলি বিষয় আছে, যেমন গণহত্যার বিচার, যেমন রাষ্ট্র সংস্কার, জুলাই চার্টার, এই সমস্ত জিনিসগুলিও তো আমাদের করতে হবে, নাহলে আমরা মানুষের কাছে কি জবাব দিব, এ কথা তিনি বলেছেন। এর মধ্যে ইঙ্গিত আছে যে আপনারা চাইলেও ইলেকশন দিয়ে দেওয়া সম্ভব না, কারণ এই সমস্ত কাজগুলির ব্যাপারেও কিছুটা অগ্রগতি আমাদের করতে হবে। বিশেষ করে জুলাই চার্টারের কথা যেটা বলা হচ্ছে, যেটা আমাদের প্রধান উপদেষ্টা এর আগে একাধিকবার বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে। আমি যদিও পরিষ্কার না হোয়াট ইজ জুলাই চার্টার, এটা কি হবে জানি না। তো যাই হোক, কিছু একটা হবে, যেটা এর আগে বোধহয় আমাদের ছাত্ররা এরকম একটা দাবি তুলেছিল যে জুলাই সনদ, এরকম একটা কথা তারাও বলেছিল। তো তার মানে হচ্ছে যে ইলেকশন ছাড়াও সরকারের কাছে আরও এজেন্ডা আছে, যে এজেন্ডাগুলির মূল প্রবক্তা হচ্ছে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যারা, যে ছাত্র সমাজ, সাবেক ছাত্র সমাজ, যারা এখন নতুন দল করেছে তারা। যেমন ধরেন নাহিদ ইসলাম বিকেলে ওই আমেরিকার টিমের সঙ্গে বৈঠক শেষে কথাটা কিন্তু তিনি বলেছেন যে সংস্কার, তারপরে হলো আপনার জুলাই সনদ এবং গণহত্যার বিচার, এইসব ব্যাপারে অগ্রগতির আগে ইলেকশনের কথা বলে কোনো লাভ হবে না। নাহিদ ইসলাম আরেকটা কথা বলেছেন, রেজওয়ানুল হক রাজা ওই প্রতিনিধির সাথে বৈঠক থেকে বেরিয়ে এসে বলেছেন, প্রশাসনের অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এই অবস্থায় নির্বাচন নয়। আচ্ছা, এখন বিএনপি বলছে সরকার পক্ষপাত দুষ্ট, মানে টিল্টেড টুয়ার্ডস নতুন দল, আবার নতুন দল বলছে প্রশাসনে বিএনপি আছে, আবার নতুন দল এটাও বলে যে প্রশাসনে আওয়ামী লীগের লোকজন এখনও বসে আছে। এরকম কথা তো আমরা শুনি। তো এখন এই ধরনের পাল্টাপাল্টে যদি চলতে থাকে, তাহলে তো ধরেন ইলেকশনটা যে আমরা খুব সামনে, খুব ইলেকশন, এই নির্বাচনী যাত্রা যে খুব স্মুথ হবে সেরকম মনে হচ্ছে না। বাট নতুন দল যাদের সরকারের, যে দলটার প্রতি একটা সিম্প্যাথি অবশ্যই আছে, কারণ আমরা তো এর আগে শুনেছি যে স্বয়ং প্রধান উপদেষ্টা নতুন দল হওয়ার আগেই তিনি বলেছিলেন যে হ্যাঁ, ছাত্ররা একটা নতুন দল করতে চাচ্ছে, আমরা এটা সমর্থন করি বা আমি এটা করতে দিয়েছি, এরকম একটা কথা বলেছেন। এটা তো সবাই ওপেন সিক্রেট যে সরকারের প্রতি নতুন দলের সমর্থন বা নতুন দলের প্রতি সরকারের সমর্থন আছে। তো নতুন দলের যখন অবস্থান এই হয় যে ইলেকশনের চিন্তা পরে, আগে এই সমস্ত এজেন্ডা, এই সমস্ত কাজগুলি শেষ করতে হবে, তো সেই হিসেবে সরকার এখন পড়েছে একটা চাপের মধ্যে। একদিক থেকে ইলেকশনের চাপ, আজকে জামাত ইসলামকে আমরা এতদিন ধরে দেখছিলাম যে তারাও কিছুটা এই নতুন দল বা ছাত্রদের অবস্থানের কাছাকাছি। এখন জামাত ইসলামে একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে, রমজানের আগেই ইলেকশন করতে হবে। তো ইলেকশনের দিক থেকে প্রেশার বাড়ছে, খুব স্বাভাবিক, এটাই হওয়ার কথা। দেখেন, আজকে আমি কোনো একটা লেখা পড়লাম, আমার কাছে খুব যুক্তিসঙ্গত মনে হয়েছে। এই সরকারের দায়িত্বটা কি? এই সরকারের দায়িত্ব হচ্ছে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড, সেটার বিচার করা এবং নির্বাচন দেওয়া। আমরা একটু হাসনাইন খুরশেদের কাছে। হাসনাইন খুরশেদ, আমরা সারাদিন দেখতে পাচ্ছিলাম যে বিএনপি অসন্তোষ, জামাত কিছুটা একই সুর মিলিয়েছে যে রমজানের আগে নির্বাচন দেওয়ার কথা বলেছেন। জামাত এখানে আরেকটি কথা বলেছেন আজকে, সেটা বলেছেন যে জামায়াত আগামী নির্বাচন আনুপাতিক হার বা পিয়ার পদ্ধতিতে দেখতে চায়। তো এইটা যদি করতে হয়, আলটিমেটলি যে আলোচনা যেটা চলছে, সংলাপ যেটা চলছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের, সেখানে এসে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। সো জামাত চাইলেই তো আর হবে না। বিএনপি অলরেডি বলছে জামাত খুব স্ট্রংলি ইয়ে করবে, বিএনপি খুব স্ট্রংলি এটা অপোজ করছে। সো এইখানে ঐক্যমত্যের আসলে কোনো সম্ভাবনা নেই। তো ঐক্যমত্য যেটা হবে না, সেটা পরবর্তী সংসদের জন্য ফরওয়ার্ডেড হয়ে যাবে। এটা প্রফেসর ইউনূসও বারবার বলেছেন। সো এইটা পরবর্তী সংসদে গিয়ে হয়তো তাদের নিষ্পত্তি করতে হবে যে পিয়ার পদ্ধতিতে হবে না ডিরেক্ট ইলেকশন। কিন্তু এবারে নির্বাচন যে প্রত্যক্ষ নির্বাচন হচ্ছে, জনগণের সরাসরি ভোটে নির্বাচন হবে, এটা মানে এটা দৃশ্যমান, এটার কোনো ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। এই ধরনের কথাগুলি আমরা আগেও শুনেছি যে
সংসদ নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এইগুলো নিয়েও বিভিন্ন রকম বিতর্ক তৈরির চেষ্টা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এটা এখন স্পষ্ট যে না, সংসদ নির্বাচনই আগে। আমরা একটা জিনিস বারবার বলতে চাই যে শেষ পর্যন্ত আমরা কি চাই, শেষ পর্যন্ত আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ যদি হতে হয় সেটা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে হবে, নির্বাচনের কোনো বিকল্প নেই। আর নির্বাচনটা বিলম্বিত করলে নিঃসন্দেহে বিএনপি যেটা বলছে যে নির্বাচন বিলম্বিত করলে দেশে বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সংকট দেখা দেবে। এই ধরনের বিভিন্ন সংকটের আলামত কিন্তু আমরা প্রথম থেকেই দেখছি। সরকার সেটা মোকাবেলা করছে, রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সমর্থন এই সরকারের পেছনে আছে বলে। একটু ইন্টারাপ্ট করি, নাহিদ ইসলাম বলছেন লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি। উনি বলছেন লেভেল প্লেইং ফিল্ডের জন্য নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ নিশ্চিত করতে হবে। সেটা কে করবে? সেটা করবে তো এই সরকার। নাহিদ ইসলাম এই সরকারের সদস্য ছিলেন, এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন, এখনও তার দুই সহযোদ্ধা সরকারের ভেতরে আছে। সরকার কি করছে? সরকারের উচিত ছিল যে শুরুতেই পুরো প্রশাসনকে, পুলিশ বিভাগকে পুরোপুরি দল নিরপেক্ষ করা এবং একদম পেশাদারিত্বের ভিত্তিতে পুনর্গঠন করা। সেই ক্ষেত্রে যদি সরকারের ব্যর্থতা থেকে থাকে, বা নিঃসন্দেহে কিছুটা ব্যর্থতা আছেই, কারণ আমরা বারবারই শুনছি যে সরকারের ভেতরে আওয়ামী লীগের লোক আছে, সরকারের ভেতরে বিএনপির লোক আছে, সরকারের ভেতরে এই ছাত্র তরুণদের অনেক লোক আছে, এবং ছাত্র তরুণরা সরকারকে, প্রশাসনকে দারুণভাবে প্রভাবিত করছে। এই অভিযোগও কিন্তু ব্যাপক মাত্রায় আছে। এটা শুধু যে তারা বলছে যে বিএনপির লোক আছে, বিএনপি বলছে যে না, বরং ছাত্র তরুণরাই নানাভাবে সরকারকে প্রভাবিত করছে, প্রশাসনকে প্রভাবিত করছে। সেই বিষয়গুলো তো আমরা শুনছি। সো কিছু সীমাবদ্ধতা থাকবেই, সব সীমাবদ্ধতা সত্ত্বেও সামনের দিকে এগিয়ে যেতে হবে, নির্বাচনের দিকে, গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে হবে, তার কোনো বিকল্প নেই। নির্বাচন, এখন আমাদের গণতন্ত্রের দুর্বলতা অনেক, আমরা খুব বেশি দিনের গণতন্ত্র না, আর তার মধ্যে আমাদের গণতন্ত্রে বারবার বিভিন্নভাবে ছেদ পড়েছে। গত 15-16 বছর দেশে গণতন্ত্রই ছিল না। এখনও গণতন্ত্র আছে এটা বলা যাবে না, কিন্তু একটা গণতন্ত্রের দিকে যাওয়ার একটা চেষ্টা আছে। সেখানে গণতন্ত্র যত দ্রুত আসবে সেটা আমাদের নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে। একটা বিষয় আমরা বারবার বলছি যে গণতন্ত্র যাতে শক্তিশালী হয়, সেটার জন্যে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যেগুলো গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করে, জাতীয় সংসদ, বিচার বিভাগ, এই ধরনের যে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে গণতন্ত্রকে আসলে, গণতন্ত্রের চালিকা শক্তি হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা খুব শক্তিশালীভাবে প্রতিষ্ঠা করতে হবে, সেইটার জন্য কাজ করা উচিত ছিল। আমরা এতগুলো সংস্কার কমিশন দেখেছি, কিন্তু রাজনৈতিক দলের ভেতরে সংস্কারের জন্য কোনো উদ্যোগ দেখিনি। রাজনৈতিক দল যদি স্বৈরাচারী হয়ে ওঠে, রাজনৈতিক দল যদি অগণতান্ত্রিক হয়ে ওঠে, তখন আলটিমেটলি গিয়ে নির্বাচিত সরকার এসেও গণতান্ত্রিক চরিত্র ধারণ করে না। সো রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্রের চর্চা আরও শক্তিশালী করার জন্য আমরা অনুরোধ জানাবো, এবং এই দুর্বলতা নিয়েই আসলে আমাদের সামনের সরকারের দিকে, সামনের নির্বাচনের দিকে যেতে হবে। কারণ রাতারাতি তো ওভারনাইট এটা চেঞ্জ করে ফেলা যাবে না, কিন্তু সেই চাপটা রাখতে হবে যাতে রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের চর্চা হয়, এবং কোনো রাজনৈতিক দল যাতে ক্ষমতায় গিয়ে স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী হয়ে না ওঠে। মানে দলগুলোকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে, এবং সেক্ষেত্রে গণমাধ্যমে একটা বড় ভূমিকা পালন করতে পারে। বিরতি থেকে ফিরে এসে আমরা এই বিষয়ে আবার আলোচনা করব। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণে একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন রেজওয়ানুল হক রাজা এবং হাসনাইন খুরশিদ। রেজওয়ানুল হক রাজা, বিরতির আগে যে হাসনাইন খুরশিদ বলছিলেন যে আমাদের দেশে গণতন্ত্র দুর্বলতা অনেক, এবং হাসনাইন খুরশিদ আরও একটা কথা বলছিলেন যে আমরা অনেক সংস্কার কমিশন দেখেছি, কিন্তু রাজনৈতিক দলের ভেতরে কোনো সংস্কার এখনো পর্যন্ত দেখতে পাইনি। না, রাজনৈতিক দলের সংস্কার তো আর কোনো কমিশন বা সরকার করে দিবে না, এটা রাজনৈতিক দলগুলোকে নিজেদেরকেই করতে হবে। সেই উপলব্ধি এই বিপ্লবের পরে সেই উপলব্ধি কিছুটা তাদের হয়েছে বটে, কিন্তু এটা সত্য যে রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের ভেতরের সংস্কারের তেমন উদ্যোগ নেয় নাই। তারা বলছে অবশ্য মুখে, যেমন বিএনপি খুব শক্ত করে বলে যে আমাদেরকে আপনারা সংস্কারের কথা বলছেন, আমরা সংস্কার বিরোধী। আমরা তো 2 বছর আগেই 31 দফা সংস্কারের রূপরেখা দিয়েছি, এবং সেখানে কি বলে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো, এই ধরনের অনেক সংস্কারের কথা প্রস্তাবনা আছে। এটা সত্য, তবে আমার মনে হয় যে যেটা নতুন দল বলছে যে আসলে যে ভয়টার কথা সূচি বললেন, যে
পুরনো দলগুলি ক্ষমতায় গিয়ে আবার আগের মতো আচরণ করতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় যে দরকার একটা শক্তিশালী বিরোধী দল, যেটা গত এই বিপ্লবের আগে 5ই আগস্টের আগের গত 15 বছরে ওরকম স্ট্রং কোনো পলিটিক্যাল পার্টি ছিল না বলেই আওয়ামী লীগ যে স্বৈরাচারী হয়ে উঠেছিল সেটা একটা বড় কারণ যে তাদের কোনো শক্তিশালী বিরোধী দল ছিল না। বিএনপি ব্যাপক জনসমর্থন থাকা সত্ত্বেও তারা আসলে ওরকম স্ট্রং কোনো অপোজিশন হতে পারেনি। তো এইবার আমার মনে হয় যে দলই ক্ষমতায় যাক না কেন একটা শক্তিশালী বিরোধী দল আসবে আর কি। এখানে আরেকটা কথা হচ্ছে যে এই যে আপনি বললেন না যে আনুপাতিক হারে নির্বাচন, এই আরও কয়েকটা মেজর জায়গা আছে যেখানে আসলে এইসব জায়গায় নিষ্পত্তি কীভাবে হবে জানি না, কিন্তু এই সমস্ত বিষয়গুলি নিয়ে বিরোধ। আনুপাতিক হারে নির্বাচন একটা, সংবিধান সংস্কার, কিন্তু নতুন দল সংস্কারের বিশ্বাসী না, তারা বলছে নতুন সংবিধান লিখতে হবে এবং তারা এই কারণে সংসদ নির্বাচনের আগে অথবা একসঙ্গে গণপরিষদ নির্বাচন দাবি করছে। এগুলি কিন্তু অনেক বড় ইস্যু এবং এটা নিষ্পত্তি যদি করতেই হয় তাহলে এটা সময় সাপেক্ষ, মানে যদি এগুলি করতেই হয়। আর স্থানীয় সরকার নির্বাচন আগে, এই আমার মনে হয় এই ইস্যুটা এখন আর ওরকমভাবে বলা হচ্ছে না। কিন্তু নতুন দল অবশ্যই সরকারের তাদের একটা বড় শক্ত অবস্থান আছে, তাদের চাওয়ার পাওয়ার ব্যাপারটা নতুন দলের চাওয়া পাওয়া সরকারকে দেখতে হচ্ছে, তারা ওভারলুক করতে পারবে না। তো এইরকম সিচুয়েশনে এই কারণেই সরকার, আসিফ নজরুল সাহেব একটা গ্রে এরিয়া রেখেছেন যে ঠিক ডিসেম্বরের মধ্যে সম্ভব না হলেও আর একটু দেরিতে হলেও আমরা করব ইলেকশন, কারণ এই সমস্ত বিষয়গুলো নিষ্পত্তি হওয়া দরকার। আমার ধারণা ঐক্যমত্য কমিশন তো সব দলের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলছে, কালকে বিএনপির সঙ্গে তাদের মিটিং আছে। এর মধ্যে দিয়ে একটা জায়গায় আসা যদি যায় তাহলে ইলেকশন স্মুথলি হবে, কিন্তু আমি আশঙ্কা করি সব কিছুর ব্যাপারে ঐক্যমত্য হওয়া এই মুহূর্তে সম্ভব না, কারণ বিরোধগুলি এত তীব্র। যেমন ধরেন আনুপাতিক নির্বাচন, সংবিধান পুনর্লিখন এবং গণপরিষদ নির্বাচন, এই সমস্ত বিষয়ে কিন্তু বিএনপি, যারা সবচাইতে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, তারা খুবই স্ট্রংলি এটা অপোজ করছে। তাহলে কিভাবে সমঝোতা হবে? আবার নতুন দল, তারা এই দাবিগুলি তাদের কাছে মেজর দাবি। তো এইগুলোর কারণে ইলেকশনটা আমরা যত স্মুথ সামনে দেখি, আমার কাছে মনে হয় না যে বিষয়টা এত সহজ। সামনের দিনগুলো আসলেই একটু কঠিন হবে বলে আমার ধারণা, এবং এইটা সবার আগে বুঝেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কিন্তু অনেক আগেই বলেছেন এবারের নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। হাসান খুরশিদ, যেমনটা আমরা রেজওয়ানুল হক রাজার কাছ থেকে শুনতে পাচ্ছিলাম, রেজওয়ানুল হক রাজা কিছু শঙ্কার জায়গা বলছিলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতবিরোধের কথা বলছিলেন যে কেউ চাচ্ছে সংসদ নির্বাচনের আগে গণপরিষদ ভোট। বিষয়টা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকম চাওয়া থাকবে, এটা খুব স্বাভাবিক। তো যেই কেউ চাইলেই তো আর সেটা হয়ে যাবে না, সাধারণ মানুষ চায় কি না। কারণ নির্বাচনে কি হয়, নির্বাচনে একটা নির্বাচনী ম্যানিফেস্টো থাকে, সব দলেরই আলাদা আলাদা নির্বাচনী ম্যানিফেস্টো থাকে, সেই ম্যানিফেস্টো নিয়েই মানুষের কাছে যায় তারা। যেখানেই বড় ধরনের কোনো পরিবর্তন কেউ চাচ্ছে, সেটা গণপরিষদ হোক বা অন্য কিছু, সেটা তারা এনসিপি তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে রেখে সেটা নিয়ে সংসদ নির্বাচনে যেতে পারে। গিয়ে সাধারণ মানুষ যদি এনসিপির পক্ষে ভোট দেয়, তখন ন্যাচারালি এই গণপরিষদ তারা বাস্তবায়ন করবেন, করে সংবিধান পরিবর্তন করবেন। কিন্তু আলটিমেটলি তো এই এজেন্ডাগুলো নিয়ে মানুষের কাছে যেতে হবে। সেইটা না করে আমি চাইলাম বলে এটা হবে, এটা খুব কঠিন। সো আলটিমেটলি বাস্তবতা হচ্ছে যে এনসিপি যেহেতু ছাত্র তরুণদের প্রতিনিধিত্ব করছে, এবং এই এনসিপির নেতৃত্বে যারা আছে তারাই আসলে জুলাই অভ্যুত্থানের মূল নেতৃত্বে ছিলেন, সামনের নেতৃত্বে ছিলেন। সো তাদের চাওয়াটাকেও গুরুত্ব দিতে হবে, এবং সেই কারণেই বিষয়টা রাজা ভাই যেটা বলছিলেন যে একটা সামনে আসলে খুব স্মুথ হবে না, খুব সহজ হবে না। কারণ বেশ কিছু ইস্যুতে আমরা দেখছি যে ছাত্র তরুণদের এই এনসিপির সাথে বিএনপির একটা মুখোমুখি অবস্থান আছে, এবং ঠিক বিপরীতমুখী অবস্থান। সো সেই অবস্থান থেকে যদি যার অবস্থানে যদি তারা অনড় থাকেন, তখন মূল দায়িত্বটা চলে আসবে অন্তর্বর্তী সরকারের উপর, প্রফেসর ইউনূসের উপর, যে তিনি কীভাবে এই ভিন্ন অবস্থানকে সমন্বয় করবেন, দুপক্ষকে কেমন করে একটি বিন্দুতে আনবেন যে যাতে সুষ্ঠু একটা নির্বাচন করতে পারেন। আমরা সাংবাদিক হিসেবে, আমি 38 বছর হয়ে গেছে আমার সাংবাদিকতায়, আমি সাংবাদিক হিসেবে প্রফেসর ইউনূসকে তো অনেক বছর ধরেই দেখছি, শুরু থেকেই দেখছি, এবং
আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে প্রফেসর ইউনূস ক্ষমতা লিপ্সুর কখনো তার মধ্যে সেরকম দেখিনি, এবং তিনি ক্ষমতা লিপ্সু হবেন এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে তিনি দীর্ঘ সময় ক্ষমতা থাকতে চান বা চাইবেন। সো তিনি নির্বাচন চান এবং নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করে চলতে চাইবেন, কিন্তু সেই ক্ষেত্রে তার দায়িত্ব হচ্ছে যে সবগুলো দলকে নির্বাচনে আনা। সবগুলো দলকে নির্বাচনে আনতে হলে তাদের মধ্যে যে বিরোধ, সেই বিরোধগুলোকে আসলে নির্বাচনের পরে তারা যাতে সবগুলো দলের কথা বলছিলেন সেই জায়গাটাই হাসান খুরশিদ, সবগুলো দলের কথা বলছিলেন যে ইনক্লুসিভ ইলেকশনের জন্য, কিন্তু অনেকে তো আওয়ামী লীগকে চাচ্ছে না। আমি সবগুলো দল বলতে আওয়ামী লীগের কথা বলছি না, আমি গণতান্ত্রিক সব রাজনৈতিক দলের কথা বলছি। আওয়ামী লীগের বিষয়টা একদম আলাদা। আওয়ামী লীগ খুব বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগ জুলাই আগস্টের, আমি যদি শুধু জুলাই আগস্টের কথা বলি, এই সময়ে আওয়ামী লীগ শেখ হাসিনা এবং তার নেতৃত্বে আওয়ামী লীগ যে কমপক্ষে 1400 মানুষকে খুন করেছে, হাজার হাজার মানুষকে আহত করেছে, 400-এর বেশি ছাত্র তরুণ জনতা চোখ হারিয়েছে, অনেক মানুষের মানে অঙ্গহানি হয়েছে। এই সব কিছুর যে দায়, সেই দায় নিয়ে আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ একটা এমন একটা অবস্থায় আছে যেটা আসলে মানুষের এক ধরনের ধিকৃত অবস্থানে আওয়ামী লীগ আছে। সো আওয়ামী লীগকে আমি এই সব ঘটনার পরে এবং এর আগের যে গত 15 বছর যে অজস্র গুম খুন, আয়নাঘর তৈরি করা, ক্রসফায়ার করা, এই ধরনের অজস্র নির্যাতনের ঘটনার পরে আওয়ামী লীগ আসলে একটা ফ্যাসিস্ট চরিত্র নিয়েছিল। সেই জায়গায় আওয়ামী লীগকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করার এই মুহূর্তে কোনো সুযোগই নেই। না, সেটা আপনি বলছেন, কিন্তু নতুন দল যে বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেটার ব্যাপারে বিএনপি কিন্তু এই দাবিটার এই পরিষ্কার করে বিএনপি এরকম দাবি জানাচ্ছে না, বরং তারেক রহমান বলেছেন জনগণই নির্ধারণ করবে আওয়ামী লীগের ভবিষ্যৎ। তার মানে ইলেকশনের মধ্যে দিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারিত হবে। ধন্যবাদ জনলোক রাজা, ধন্যবাদ হাসনাইন খুরশিদ। প্রিয় দর্শক,